সে কি সামান্য চোরা ধরিবে কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ শর্ট ভিডিও। আমরা এখন চলে যাচ্ছি লালনের মাজারে। লালন শাহের মাজারে আসার জন্য আমাদের প্রথমে কুষ্টিয়া বা কুমারখালী থেকে ডিরেক্ট যাইতে হবে দবিরমুল্লা গেটে। সেখান থেকে কোনো ভ্যানে বা রিক্সায় করে আমরা চলে আসবে একদম লালন শাহের মাজারে। রিক্সায় আসলে 20 টাকা করে নেয়, আর ভ্যানে আসলে হয়তো 10 টাকা করে। এই যে আমরা এখন লালন শাহের গেটে চলে আসছি। এই পাশে হচ্ছে মাজার আর এই পাশে হচ্ছে মেলার খেলার মাঠ। আমাদের অবস্থান এখন একদম লালন শাহের গেটের এখানে। আমরা এখন ভেতরের দিকে যাব। মূলত এখানকার গেট সবসময় আটকানোই থাকে, ভিতরে অন্য কোনো যানবাহন যায় না। সামনে সাদা যেই জিনিসটা দেখা যাচ্ছে, তার মানে সাদা যেই বিল্ডিংটা, এইটাই হচ্ছে লালন শাহের মাজার। মাজারের ভেতরে ঢোকার আগে ওইদিকে হচ্ছে লালন শাহের একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটা মনে হয় না খুব বেশি সময় খোলা থাকবে, তাই চিন্তা করলাম যে প্রথমে আমরা ওই মিউজিয়ামের ভেতরে যাই, তারপরে হচ্ছে আশেপাশে ঘুরে দেখাবো। আমার সামনে হচ্ছে লালন শাহের একাডেমি ভবন। এই একাডেমি ভবনেই হচ্ছে লালন মিউজিয়ামটা, এর নিচতলায়। এর টিকিটের দাম হচ্ছে মাত্র 10 টাকা করে। এই জায়গাটা খোলা থাকে রাত 8টা পর্যন্ত। আমরা এখন লালন শাহের মাজারের ভেতরে চলে আসছি। এখানে প্রথমে আমরা দেখতে পারি লালনের ব্যবহৃত দরজা। তাছাড়া এখানে অনেক ছবি সহ লালন শাহ যে সকল জিনিস ব্যবহার করছিল সেরকম অনেক কিছু আছে। আমরা কিন্তু আশেপাশে অনেক ছবি দেখতে পাচ্ছি। মূলত এখানে জাদুঘরে এসে একটা জিনিস বুঝলাম, এইখানে লালন শাহের ব্যবহৃত একটা দরজা, একটা জল চৌকি, সেই সাথে হচ্ছে তার শিষ্যদের ব্যবহৃত একটা ডেকচি। এর মধ্যে দেখতেছি অনেকেই কিছু টাকা পয়সা দিয়ে রাখছে, কিছু কয়েন, 10 টাকা 2 টাকা নোট টোট। তার মানে সেই আমলের এই জিনিসগুলাই আছে। তাছাড়া হচ্ছে অনেকগুলা জিনিস আছে যেগুলা লালনের সাথে জড়িত, তার মানে লালন শাহর এই আসরের মাজারের সাথে, কিন্তু সেগুলা কে ব্যবহার করছে সেই জিনিসগুলা লেখা নাই। তাছাড়া এখানে অনেকগুলা ছবি রয়েছে, ছবি দেখা যাচ্ছে। তার মানে সে সময় কি হয়েছিল লালন শাহের সাথে, এই কাহিনীটা দেখা যাচ্ছে এইখানে। মূলত তার হচ্ছে পক্স জাতীয় কিছু হয়েছিল, তাকে কিভাবে নিয়ে আসা হয়, তারপর সে আস্তে আস্তে কিভাবে বাউল হয়, তার শিষ্য হয়, সে কিভাবে গান করে বেড়ায়, এই জিনিসগুলা এই ছবিতে প্রকাশ পাইছে। অনেক কিছু দেখার নাই বলে এই জাদুঘরে আসার সার্থকতা নাই তা কিন্তু না। মাত্র 10 টাকার টিকিট। অনেক দূর থেকে আসলেই অবশ্যই এই 10 টাকা দিয়ে টিকিটে ঘোরাটার সার্থকতা আছেই। সেই সাথে বাইরে গরম থাকলে ভেতরে তো এসি রুমের বাতাসটা খাইতেই পারবেন। এই জিনিসটা ভালোই লাগতেছে। আমি এখন জাদুঘর থেকে বের হব। এই একাডেমিক ভবনের সামনে আসলে আপনারা খুঁজে পাবেন অডিটোরিয়াম। এই যে এইটা হচ্ছে লালন অডিটোরিয়াম। এইখানে দেখতে পারবেন অনেক লোকজন বসে থাকে। মূলত সবই লালনের মাজারের ভক্তবৃন্দ। এখানে গান বাজনা হয় সব সময়। দেখা যাচ্ছে ওইদিকে একতারা নিয়ে বসে রয়েছে, এই পাশেও অনেকজন চেয়ারে বসে রয়েছে, তারাও যত সম্ভব গান বাজনাই করে। এখানে অডিটোরিয়ামের ভেতরে অনেক লোকজন শুয়ে রয়েছে। এদের ব্যবস্থাটা এমন, এদের কোনো বিছানা লাগে না, কিছু লাগে না, এরা এক কাপড়ের উপরেই শুয়ে রয়েছে। এদের জীবনধারাটাই এমন হয়ে গেছে। এইখানে ভেতরে অনেক গান বাজনা হয় সব সময়। এখনো দেখলাম যে গান গাচ্ছে, এই পাশেও যত সম্ভব গান গাইবে, এমন একটা কিছু। আমরা কিছুক্ষণ পরে আবার আসবো এখানে। একটু সন্ধ্যা হইলে এখানকার আসরটা খুব ভালো মতো জমে। অডিটোরিয়ামের সামনেই লালন শাহের হচ্ছে অনেক বড় একটা মুরাল দেখতে পাচ্ছি। আর মেন আকর্ষণটাই হচ্ছে এই লালন শাহের মাজারটা। এই মাজারটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম পুরা শ্বেত রঙের, সাদা রঙের একটা মাজার। এই মাজারের এইখানে হচ্ছে অনেকজনের কবর রয়েছে দেখা যাচ্ছে। মূলত তার মুরিদদেরই কবর যত সম্ভব। এখান দিয়ে হচ্ছে ভেতরে যাওয়া যায় লালন শাহের হচ্ছে মাজার পর্যন্ত, তার মানে তার কবর দেখা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু যত সম্ভব ভেতরে ছবি তোলার নিষেধ লেখা আছে। আমি যদিও দেখি অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে পারি নাকি, ওই পর্যন্ত যাই। তার মানে অ্যাটলিস্ট ভেতরে তো ঢুকি, তার মানে জুতা খুলে ভেতরের দিকে যাই। এই যে আশেপাশে হচ্ছে অনেক কবর আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা কবর পড়ি, এটা হচ্ছে লালন শাহ ফকিরের নিজ হস্তের মুরিদ, তাকে এখানে দাফন করা হয়েছে। এইখানে ভোলাই শাহ ফকির, তারপরে পেরিনাসা ফকিরনি, মূলত ভোলাই শাহ ফকিরেরই স্ত্রী। এইরকম অনেকগুলা কবর আছে এইখানে। ভিতর পর্যন্ত গেছিলাম, আমাকে ভিতরে কোনো ছবি বা ভিডিও করতে দেয় নাই। মূলত ভেতরে লালন শাহের কবর আছে, সেই সাথে কবর আছে মমতাজ ফকিরনি, যে ছিল মূলত লালন শাহের পালক মাতা। এই যে দূর থেকে লালন শাহের কবর দেখা যাচ্ছে, ওই যে লালন শাহের কবর,
ভিতরে ছবি তুলতে পারি নাই, তার মানে ওইখান থেকে ভিডিও কাছাকাছি থেকে করতে পারবো না, দূর থেকে যতটুকু দেখা যায়। মূলত লালন শাহ ছিলেন আধ্যাত্মিক সাধক। তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন। সে প্রথমে বসন্ত রোগে আক্রান্ত হয়, তাকে তার সঙ্গীরা ফেলায় রেখে চলে যায়। তখন সিরাজ শাহ তাকে আশ্রয় দিয়ে তার কাছে রাখে। এরপরে সে একে একে আধ্যাত্মিক গান রচনা করতে থাকে। 1890 সালে তিনি মারা যান এবং তারপরে তার যেই কবর, সেই কবরকে কেন্দ্র করেই এই মাজারটা গড়ে ওঠে। একজন আমাকে বলল, আপনি যদি রাত পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাইলে এর রাতের দৃশ্যটা দেখতে পারবেন। মূলত এইখানে খুব সুন্দর নাকি আলো জ্বলে। আমি তাই চিন্তা করতেছি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার। মাজারের পিছের অংশে আসলে এইখানে আরো দেখতেছি কবর আছে। মূলত এগুলো সবই লালন ভক্ত বা তার মুরিদদের। এখানে কিছু পুরাতন কবর আছে, আবার দেখতেছি নতুন করে টাইলস লাগানো হয়েছে। এই পাশেও কিন্তু অনেকগুলা কবর আছে। আমরা এখন লালন সাহেবের মাজারের এইখানে সিন্নি দেখতে আসছি। এখানে প্রতি বৃহস্পতিবারে সিন্নি দেওয়া হয়। এখানে রান্না হচ্ছে। এটা কি রান্না? সবজি খিচুড়ি হবে। এখন হান্ডি খানায় রয়েছি। আমাদের সামনে একজন সাধুগুরু আছে। এইটা আসলে কবে কবে হয়? প্রতি বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে। হ্যাঁ, এই সাইজির থেকে এই খিচুড়ি তিনটা হয়। বৃহস্পতিবারে সবজি খিচুড়িটাই হয়। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার হয়। সবজি খিচুড়ি হয়। সবজি খিচুড়িটাই সাধুগুরুর রান্না। ও, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে। ও আচ্ছা, আপনি রান্না বান্না করেন। এটা লালন শাহের এখানকার হান্ডিখানা। আমি এখানে যাই সাধুগুরুর বক্তব্য নিচ্ছিলাম। আমরা এখন লালন শাহের মাজার থেকে বাইরের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে গরম পড়ছে, মানে এত গরম বলে বোঝানো যাবে না। যাই হোক, বাইরে আসলে আমরা অনেক দোকানপাট দেখতে পারি। এইখানে কুঠির শিল্পের দোকানপাটই বেশি। এইখানে একতারা দোতারা সব সাজানো রয়েছে সারি সারি করে। ঢোল তবলা, খাওয়ারও কিন্তু অনেক জিনিস আছে, অনেক মিষ্টি জাতীয় জিনিস। আমরা এখানে যে সকল জিনিস দেখতেছি অধিকাংশই কুঠির শিল্পের জিনিস বা হাতের কারুকাজের জিনিস। এই পাশে আবার গামছা, তোয়ালে এইসবও বিক্রি করতেছে। আমি দেখি পরে এসে কোনো একটা দোকানের ভিতরে ঢুকে দেখবো কি পাওয়া যায়। তার মানে এখানে কেনার মতো কি আছে। এখানে কিন্তু আপনার রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছু পাবেন। দেখেন, এগুলা কিন্তু ল্যাম্প মনে হচ্ছে, অধিকাংশই ল্যাম্প। রুম ডেকোরেশন করলে যা সুন্দর লাগবে, এগুলা বাঁশের কারুকার্য। মূলত অধিকাংশ আইটেমই আনকমন জাতীয়। আনকমন আইটেমই এখানে বিক্রি করা হয়। আমরা এখন লালনের মেলার মাঠে প্রবেশ করতেছি। এখানে বাইক বা গাড়ি রাখার জায়গা আছে। মূলত কেউ যদি বাইক নিয়ে আসে এখানে খুব একটা সমস্যা হবে তা না। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, চটপটি, সেই সাথে ঝালমুড়ি। এই জায়গাটায় মূলত প্রতি বছর 2 বার করে লালনের মেলা হয়। এই মেলায় সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দ আসে। এই পাশে পাপড় বিক্রি হচ্ছে, ওই পাশে বিক্রি হচ্ছে জিলাপি, খুরমা টুরমা দিয়ে, বাদাম টাদাম। আবার নাগরদোলাও আছে পুলাপানের জন্য, পুলাপানের ট্রেনের ব্যবস্থাও করা আছে। আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের আরেক দিকে যাচ্ছি। মূলত এই পাশে যখন সাধু সংঘরা আসে না, এইখানে অন্যরকম একটা আসর চলে। সেই আসরটা একটু বিপ করেই বলতে হচ্ছে। এই দিকে সেই আসরের জায়গা। আমার একটু আশপাশে তাকায়েই আর কি কথা বলতে হচ্ছে, সবসময় ক্যামেরার দিকে তাকায় থাকতে পারতেছি না। এখানে খুব সুন্দর একটা পাকড় গাছ আছে, অনেকেই বসে রয়েছে এখানে সাধু সংঘের। এই যে মনে হচ্ছে সাধু সংঘের লোকজন। এখানে দেখিতে মনে হচ্ছে ভালোই মাছ চাষ করা হয়। দূর থেকে দেখা যাচ্ছে ওইখানে পুরা দিঘির মাঝখানে একটা স্যালো চলতেছে। এই জিনিসটা যত সম্ভব অক্সিজেনের জন্য ব্যবহার করা হয়। এখন একটু দিঘির পাড়ে এসে বসলাম, তার মানে একটু শরীরকে রেস্ট দিচ্ছি। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। লালনের আখড়াতে আসলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। শুধু এখানে লালনের মাজার না, সেই সাথে এইখানকার আধ্যাত্মিক মানুষজন, মূলত যারা মুরিদ আছে, তারা ভেতরে এসে কি করতেছে, কেমন করে থাকতেছে, কি খাচ্ছে, প্রোগ্রাম সব কিছুই আছে এইখানে। সেই সাথে মাঠে আসলে আপনারা অনেক রকমের খাবার দাবার, মানুষজন কিভাবে এনজয় করতেছে। আর বাইরের দোকানগুলাই তো এমন সব আনকমন আইটেম পাবেন যেই জিনিসগুলো অন্যখানে পাওয়াই দুষ্কর। যদিও হাত দেখানো হারাম, তা না হইলে আমিও এখানে হাতটা দেখাইতাম। মামু কিন্তু এখানে কঠিন হাত দেখতেছে, মামুর হাত দেখা দেখলাম। যাই হোক, আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। মনে হচ্ছে না সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো। আমার সাথে একটা ভাইয়ার পরিচয় হয়েছে। ভাইয়া এইখানে এসে থাকতেছে। সন্ধ্যা নেমে গেছে, ভিডিও করার জন্য সন্ধ্যা পর্যন্ত এখানে বসেছিলাম। ভাই বলছিল যে, তার মানে একটা ভাই বলছিল সন্ধ্যার পরে এই লালনের মাজারটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে। শ্বেত রঙের এই মাজারটা এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলেও রাত হলে সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যায়। আবার ওইদিকে গানের ব্যবস্থা আছে,
তার মানে সন্ধ্যার পরেই গান বাজনাটা শুরু হয়। আমরা হয়তো বিকালবেলা কিছু গান দেখছি, কিন্তু এখন গানগুলা শুরু করবে হচ্ছে এইখানে যারা থাকে আর কি। এইখানে তার মানে সব সময় যে সকল সাধু থাকে তারা কিছুক্ষণের মধ্যে এখানে গান গাবে। আয়োজন চলতেছে ওইখানে, অনেক লোকজনকেও দেখতে পারলাম। হাঁটতে হাঁটতে এখন দেখি ওইদিকে যাই, দেখি কোনো গান টান শুনতে পারি নাকি। মানে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এটা হচ্ছে বণিক ভাই, তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে আইডিয়া দিছিল যে সন্ধ্যার পর পর্যন্ত থাকবেন। সে আমার সাথে এতক্ষণ ধরে গল্প করছে, মূলত কারেন্ট ছিল না এখানে, তার মানে ভালো একটা সময় গেছে। সে খালি পায়ে হাঁটতেছে কেন জানি না, সেও কি আধ্যাত্মিক জগতের মানুষ হইতে চাচ্ছে হয়তো। সে এইখানেই ছিল কালকে রাত্রে, সে গল্পও লিখতেছে, তার মানে সে আমাকে গল্প পড়ে শোনাইলো। সে মূলত তার স্ক্রিপ্ট রাইটিংগুলো ঠিক করতেছে। বণিক ভাই খালি পায়ে ওইদিকে কি করতে গেছে এখন বুঝতে পারলাম। মূলত ওইখানে যেই খাবারটা রান্না হচ্ছিল, প্রথমে আমি দেখাইছিলাম, সেই খাবারটা আনতেই খালি পায়ে গেছিল। এই যে এইখানে হচ্ছে খাবার আসতেছে প্রতি বৃহস্পতিবারই, এইখানে হচ্ছে সবাইকে খাওয়ানো হয়। ব্যাপারটা ভালো লাগলো। স্যান্ডেল পায়ে হচ্ছে কোনো খাবার নিয়ে আসা যাবে না, বা খাবার রান্না করা যাবে না, বা খাবারের জায়গাতেও যাওয়া যাবে না। এখানে খুব সুন্দর খিচুড়ির সেন্ট আসতেছে, এটা হচ্ছে সবজি খিচুড়ি। ও দারুণ লাগতেছে। এই তো এখানে এতগুলা লোক রয়েছে, এত লোক, এদের মাঝে মূলত এই খিচুড়িটা দেয়া হবে খাওয়ার জন্য। সবাই মিলে আর কি এই বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে এই খিচুড়িটা খায় থাকে। মাজারের এইখানে এসে ভিতরে দেখতেছে একজন মানত করতেছে। এই যে একজন হচ্ছে আগরবাতি আর মোমবাতি নিয়ে হচ্ছে মানত করতেছে। এখানে আগরবাতিটা জ্বালায় দিল এইখানে, এইভাবে মনে হয় মানত করে। এটা হচ্ছে লালন শাহ ফকিরের পালক পিতা। ওই যে দেখা যাচ্ছে লেখা রয়েছে ফ্যামিলি, একাকী, মানুষজন, বন্ধু বান্ধব। সারাদিন এখানে অনেক মানুষ আসে, অনেক। এইটার অবস্থান মূলত কুষ্টিয়ার কুমারখালীতে। হচ্ছে বেবি পাগলিকে পাইছিলাম, সে মূলত এইখানে গান বাজনা করে, একাডেমির ছাত্রী। সে প্রতিদিন লালনের বকুল গাছের ওইখান থেকে বকুল কুড়ায়ে, তার মানে বকুলের ফুল কুড়ায়ে সে এই জিনিসগুলা বিক্রি করে। আমিও ভাবলাম সে খুবই সুন্দর গান গাচ্ছিল, তার কাছ থেকে যদি একটা গান শোনাই যায়। আমি তার কাছ থেকে একটা গান শুনলাম। কোথা গর কে বাসনা, কে করে তার ঠিক ঠিকানা, হাওয়ায় তার লেনা দেনা, হাওয়ায় তার লেনা দেনা, হাওয়ায় মূলাধার তাতে, ধর চোর হাওয়ার করে ফাঁদ পেতে, ধর চোর হাওয়ার করে ফাঁদ পেতে। সে কি সামান্য চোরা, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে, ধর চোর হাওয়ার করে ফাঁদ পেতে, ধর চোর হাওয়ার করে ফাঁদ পেতে। ভিতরে গান টান শোনা শেষ, তার মানে এখন বিদায় বেলা। লালন হচ্ছে অন্যরকম একটা জায়গা, তার মানে এখানে সব আধ্যাত্মিক মানুষজন, কেউ গান বাজনা করতেছে, কেউ হচ্ছে নিজের মতো নিজে শুয়ে রয়েছে, নিজের সাথে নিজেই কথা বলতেছে, এমন সব কিছু। লালনের বাইরের দোকানগুলোও কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই বেলা করে, তার মানে রাতের বেলা চারিদিকে আলো, অন্যদিকে গান বাজনা হচ্ছে, চারিদিক থেকেই একটার সাউন্ড বা অনেক কিছুই আসতেছে। আমি এখন বিদায় হব, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই। স্মৃতি হিসেবে মাজার থেকে এই বকুল ফুলটা নিয়ে যাচ্ছি, আর কিছু নিলাম না।